বলেছিলাম ভিকিরির মতন বিয়ে করতে পারবো না ঠিকই, কিন্তু নিজের সুখের জন্য নিজের বোনের জীবনটা নরকে পাঠিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে যে আমি সুখী হতে পারবো না। তুমি যাও বাবা, টাকাটা সিদ্ধেশ্বরকে ফেরত দিয়ে আসো। হেই দিদি, তুই পাগল হলি? তুই ময়ূকদাকে ভালোবাসিস, ময়ূকদা তোকে ভালোবাসে, রাজ্যটা মিল হয়েছে তোদের, তুই এখন বলছিস বিয়ে ভেঙে দিতে? আমার কপালে যা আছে আমি দেখে নেব, কিন্তু বিয়ে আমি কাউকে ভাঙতে দেব না। আর বাবা, তোমাদেরকে একটা কথা বলি, শেষবারের মতো বলছি, আমি সিধুকে বিয়ে করব। এই কথার যেন নড়চড় না হয়, এটা আমার দিব্যি রইল তোমাদের। আর তোকেও দিব্যি দিচ্ছি দিদি, এই কথার যদি নড়চড় হয় না, আমার মরা মুখ দেখবি তো। পুতুল না, পোড়া কপালটা আমারই। কত কিছু প্ল্যান করলাম যাতে বাবা সিদ্ধেশ্বরকে টাকাটা ফেরত দিয়ে আমার বিয়েটা আটকে যায়, হলো না। সব প্ল্যান ভেস্তে দিল এই পুতুলটা। এখন মনে হচ্ছে ময়ূককে বিয়ে করে এই গ্রামেই আমাকে পচে মরতে হবে। না, পুতুলটা যে আর কত ক্ষতি করবে আমার কে জানে। ভগবান, আর কত শাস্তি দেবে আমাকে তুমি। নিজে হাতে সব রান্না করেছি মাঠান। বাহ, তা কি কি রান্না করেছো? আমি চাটনিতে কি ফোড়ন দিলে? দাঁড়া পুতুল, মা কি ভাবছেন? এই নিন, ওষুধটা খেয়ে নিন তো। এবার বলুন তো মা, এত অন্যমনস্ক হয়ে কি ভাবছিলেন? বড় বৌমা, মনটা আমার বড্ড অস্থির হয়ে আছে। মিতুলকে আমার কেন জানি না বেশ গন্ডগোলের লাগছে। ছোট মা, মা ঠাম্মি রাতের বেলা কি নিয়ে গসিপ করছে একটু শুনে যাও। গন্ডগোল লাগছে মানে ঠিক বুঝলাম না মা। কেন তুমি খেয়াল করোনি? আজ যখন আমি আশীর্বাদ করছিলাম ওকে, ওর বারবার ফোন আসছিল, বললো যে ওর কোচিংয়ের স্যার নাকি ফোন করেছে। দেখো বড় বৌমা, কোচিংয়ের স্যার যদি ফোন করে তাহলে ফোনটা কেটে দিচ্ছিল কেন? ফোনটা ধরে তো কথা বলতে পারতো তো যে ও ব্যস্ত আছে। না, সেটা হয়তো ভয় পেয়েছে মা। ওর হবু শ্বশুরবাড়ির লোক ওখানে উপস্থিত, আপনি ওখানে উপস্থিত, সেখানে বারবার করে একটা ফোন আসছে, ওর হয়তো ধরতে গিয়ে অস্বস্তি হচ্ছিল। না বড় বৌমা, না, ব্যাপারটা অত সহজ সরল নয়। কিন্তু সাধাসিধে মানুষ, তাই সব জলকেই তুমি কাচের মতো স্বচ্ছ দেখো। কিন্তু একটু নাড়া দিলেই দেখবে যে খোলা জলটা উপরে উঠে আসবে। আমার আর একটা জিনিসও মনে পড়ে গেল। যেদিন ময়ূখের মাথায় আঘাত লাগলো সেদিন নাকি মিতুল ওকে রক্ত দিয়েছিল, মনে আছে তো? হ্যাঁ, কেন মনে থাকবে না? এখন মিতুল যদি রক্ত দেবে, মিতুলের কিছু হলো না, পুতুল মাথা ঘুরে পড়ে গেল। মা ঠাম্মি এসব আলোচনা করছে মিতুলকে নিয়ে।
তোকে নিয়ে এসব সন্দেহ করে? আবার দেখো, আজ নাকি মিতুল নিজের হাতে সব রান্না করেছিল। তাই যদি করে তাহলে আমি যখন চাটনিতে কি ফোড়ন দেওয়া হয়েছে জিজ্ঞেস করলাম, তো কিছু বলতেই পারছিল না, তাই না? ও তো সন্দেহ হচ্ছে ও রান্না বান্না কিছু জানে কিনা। আর দেখো বড় বৌমা, যেদিন বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল সেদিন যখন ওকে বলা হলো যে ওকে ভোগ রান্না করতে হবে, মুখটা কিরম হয়ে গিয়েছিল না? আমি সত্যি খুব অশান্তিতে আছি বড় বৌমা। তোমাকে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হবে, একা হাতে তোমাকে সবটা করতে হবে। খারাপ লাগছে তো, তোমার কে ভালো চায় আর কারা তোমার শুভাকাঙ্ক্ষী বলে দাবি করে, অথচ তোমার জীবনে অশান্তি নিজে থেকে ডেকে আনছে। বিয়েটা এখনো হয়নি, তার মধ্যেই শাশুড়ি আর দিদি শাশুড়ি মিলে বউয়ের নামে নিন্দে করছে। আমি তো ভাবতেই পারছি না এটাও আবার কোনো ধরনের আলোচনা। একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে এই ধরনের কথাবার্তা, কোথাও কি তোমার মা হিংসে করে ওকে? না, হয়তো ঠাম্মি মা এভাবে কোনো কথা বলতে চায়নি হয়তো। তুমি কি বলছো? এটা কোনো সুস্থ মানুষের আলোচনা হতে পারে? দুজনে মিলে কি তখন থেকে বলে চলেছে? দুজনে মিলে তো মনে হচ্ছে চালের মধ্যে ওই একটা একটা করে পোকা বাঁচার মতন ওই ওর খুদ বার করছে। এখনই এই অবস্থা, এরপরে কি হবে? বিয়ে হয়ে এলে তো মেয়েটাকে উঠতে বসতে টর্চার করবে, সারাক্ষণ কথা শোনাবে। হয়তো এভাবে তোমার জীবনটাও নরক হয়ে যাবে। ছোট মা, আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। তোমায় কিচ্ছু করতে হবে না ময়ূক, তোমার ছোট মা আছে তো তোমার সাথে। আমি সব দিকটা সামলে নেব। আমার মনে হলো যে কথাগুলো তোমার শোনা দরকার তোমার চোখ খোলার জন্য। বাকি সব দিকটা আমি সামলে নেব।